বাংলাদেশের সবথেকে উঁচু লেক এবং বাংলাদেশের সবথেকে উঁচু রাস্তা। ইয়েস, বলতেছি আপনাদেরকে বগা লেক এবং কেওক্রাডং-এর কথা। আজকের ভিডিওতে আমি যাব কেওক্রাডং, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২৩৫ ফুট ওপরে। এইটা রাস্তার কি অবস্থা! এইখান থেকে দেখেন সিনারিওটা কি সুন্দর লাগতেছে। আরে সমস্যা নাই, বাইক ঠিকঠাক মতোই যাবে। এবং ভিডিও শেষে আপনাদেরকে হিসাব দিব বাইক দিয়ে কেওক্রাডং ট্যুর দিতে কত টাকা খরচ হয়। যারা যারা ওই মাংস খাইছিল তাদের বাড়িঘর যেই অংশটুকুর মধ্যে ছিল ওটা পুরোটা ডুবে যায়, এখানে লেক হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। ভিডিও টাইটেল দেখে আশা করি সবাই বুঝে গেছেন কোথায় যাচ্ছি। তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে এতক্ষণে ছোটোখাটো একটা ইন্ট্রো দেখে আশা করি বুঝতে পেরেছেন যে কোন দিকে যাচ্ছি। ইয়েস, বের হয়েছি বগা লেকের উদ্দেশ্যে। গন্তব্য হচ্ছে বগা লেক। আর আমার সাথে বাইক হচ্ছে ইয়ামাহা FZS FI ভার্সন 4 অ্যান্ড ট্যুরমেট হিসেবে আমার পিলিয়ন আছে একজন। আর সামনে ওই যে আরেকটা বাইক দেখতেছেন ওইটাও আমাদের সাথে। FZ এর সাথে আমার তো পার্সোনাল একটা সম্পর্ক আছে। আমি জীবনে প্রথমবার কোনো বাইকের ভিডিওতে যদি পাবলিকের হেট রেট সহ্য করে থাকি তাহলে সেটা হচ্ছে FZ ভার্সন 4 এর ভিডিওটা। আমি জানি না কেন ভিডিওটা আপনাদের এত খারাপ লেগেছিল। আমি এত কষ্ট করে 7 দিন টাইম লাগায় পুরো ভিডিওটা কমপ্লিট করলাম, তারপরে আপনাদের ভিডিওটা ভালো লাগলো না ভাই। ওয়েল, বাইক আপনাদের পছন্দ নাই হতে পারে, বাট সেটার জন্য তো আর আপনারা আমাকেও পছন্দ করতে পারেন না, তাই না? আপনাদের বাইক লাভার ব্যাচেলার শুধুমাত্র একটা বাইকের ভিডিও তো আর করে না। বাট তারপরেও আমাকে নিয়ে মানুষজনের যেটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে পুরো ভিডিওতে আমি নাকি খালি কমফোর্ট বলছি, মাইলেজ বলছি, আর বাইকের নেগেটিভ সাইড নাকি কিচ্ছু বলি নাই। স্পেশালি এই বাইকটার ব্যাপারে আমার যে কথাটা কেউ মেনে নিতে পারে না সেটা হচ্ছে এই বাইকটা দিয়ে ওভারটেক করা যায়। সবার কথা হচ্ছে হাইওয়েতে এই বাইকটা দিয়ে নাকি কোনো গাড়ি ওভারটেক করা যায় না। ওয়েল, এইটার যে রিভিউটা ওইটাতে আমি আপনাদেরকে বলছিলাম যে ওভারটেক করতে কোনো সমস্যা হয় না, খালি যদি আপনি 120-এ থাকা কোনো বাসকে ওভারটেক করতে না যান। আচ্ছা, এটা কোন কোম্পানির বাস? এটা হচ্ছে হানিফের বাস। ওভারটেক না, এই বাইক দিয়ে তো ওভারটেক করা যায় না। এই হয়ে গেল মনে হয়। হ্যাঁ, তাও 4 গিয়ারে। হ্যাঁ, ওভারটেক হইলো মনে হয়। কি ব্যাপার, এই বাইক দিয়ে তো ওভারটেক হওয়ার কথা না। না, বাস আজকে শিওর স্লো চলতেছে। বাস স্লো না চললে তো এটা সম্ভবই না। না না, এটা হচ্ছে সৌদিয়া। এইটা তো মনে হয় একটু জোরে চলতেছে। দেখি এটা ওভারটেক করা যায় কিনা। আরে হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, ওভারটেক মনে হয় হয়েই গেল। হ্যাঁ, এই বাইকে আলাদা কিছু আছে না, এটা তো নর্মাল FZ না। এত গাড়ি ঘোড়া একটু পর পর একটা করে আসতেছে, একটা করে যাচ্ছে, আমি একটার পাশ দিয়ে যাচ্ছি। এগুলো দেখতে কি আপনাদের ভালো লাগতেছে? আই হোপ না, কারণ এই ভিডিও হচ্ছে বগা লেকের, অ্যান্ড বগা লেক পর্যন্ত যাইতে যাইতে অনেক পাহাড়ি রাস্তা আছে। তাহলে চলুন একটা কাজ করি, সোজা একটা ট্রানজিশনে চলে যাই পাহাড়ি রাস্তায়। চলেন ট্রানজিশন শুরু করি। 3, 2, 1। এই যে দেখেন আমরা চলে আসি পাহাড়ে। আরে না, এটা মনে হয় ওই পাহাড়ে আসি নাই যেই পাহাড়ে যাওয়ার কথা আমাদের। তবে তারপরেও এটা জায়গাটা সুন্দর। এটা হচ্ছে চিটাগাংয়ের বাইজিৎ লিঙ্ক রোড। এদিক দিয়ে একটু আগায়া আরো 80 কিলো গেলে পরে আসবে হচ্ছে বান্দরবান। কাজ করি, চলেন একবারে 80 কিলোমিটার পরে বান্দরবান গিয়ে দেখা হচ্ছে। এই তো দেখেন তো এইবার ঠিকঠাক জায়গা মতো আসছি কিনা। হ্যাঁ, এইবার পাহাড়ের দিকে আসছি, এইবার উঁচা রাস্তা। বান্দরবান হচ্ছে 7 কিলোমিটার। আর এখানে হচ্ছে আমরা কেবল একটা চেকপোস্ট পার করে আসলাম যেখানে ভোটার আইডি কার্ড দেখাতে হয়। বান্দরবান আসলে সবাই কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসবেন এবং পারলে 2-4টা ফটোকপি করে নিয়ে আসবেন। আমি ফটোকপি করে নিয়ে আসতে পারি নাই, কারণ হচ্ছে আমি যে আজকেই বের হব এটারও কোনো ঠিক ঠিকানা ছিল না। আমার কাছে মেইন কপি আছে, সামনে যদি সুযোগ পাই কোনো জায়গা থেকে ফটোকপি করে নিব, কারণ 2-3 জায়গায় জমা দিতে হয়। ঢাকা থেকে বের হয়ে আমরা এখনো পর্যন্ত চলছি হচ্ছে প্রায় 350 কিলোমিটারের মতো, অ্যান্ড আরও প্রায় 60 কিলোর মতো রাস্তা আমাদের যেতে হবে। অ্যান্ড এখনও তো খাড়া তেমন একটা উঠিই নাই, সামনে গিয়ে আরও অনেক খাড়া পাহাড় আছে যেগুলো উঠতে হবে। এখন যেটুকু উঠছি ওইটুকু আবার নিচে নামতেছি। এই রাস্তাটা হচ্ছে অনেকগুলা পাহাড়ের উপর দিয়ে বানানো, তো এই জন্য যেটা করতে হয় আপনার অনেকবার উঠতে হয়, অনেকবার নামতে হয়। এই যে এরকম ট্রাক যখন চলে আসে তখন হচ্ছে রাস্তায় শুধুমাত্র একটা বাইক যাওয়ারই জায়গা থাকে, এর বেশি জায়গা থাকে না। বাস যখন চলে আসে তখন আর একটু বেশি রিস্কি হয়ে যায়। আর নামার সময় ব্রেক খুব বেশি প্রেস করেন না,
হালকা পাতলা, স্পেশালি ইঞ্জিন ব্রেকটা বেশি ইউজ করুন। আমি দেখেন ক্লাচ তেমন একটা ধরতেই আসি না, শুধুমাত্র গিয়ার শিফটের টাইমে যতটুকু লাগে ততটুকুই। এটা ওকে, এখানে আমরা একটা ব্রেক দিব। এখানে হচ্ছে ছোটোখাটো একটা বাজার আছে যেখানে জুস পাওয়া যায়, ফ্রুটস পাওয়া যায়, অ্যান্ড এইখানকার আরও কিছু জিনিসপত্র পাওয়া যায়। আমরা হচ্ছে চিটাগাং থেকে বের হওয়ার পরে আর কোনো ব্রেক দেই নাই। চিটাগাং থেকে বের হওয়ার পরে এইটা হবে আমাদের ফার্স্ট ব্রেক। আমরা চলে আসছি ওয়াই জাংশন পর্যন্ত। এইখান থেকে আজীবন আমি খালি নীলগিরির দিকেই গেছি, রুমার দিকে আজ পর্যন্ত যাইতে পারি নাই। এই প্রথমবার রুমার দিকে যাব আজকে। কেমন জানি মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে আসলাম, সম্ভবত পাহাড়ে একটু বেশি জোরে চালানো হয়ে গেছে। ওখানে ব্রেক দেওয়ার পরে তেমন একটা টাইম লাগে নাই। ওখানে একটা চেকপোস্ট ছিল, চেকপোস্টটা পার করে আমরা হচ্ছে এখন রুমার দিকে যাচ্ছি। অ্যান্ড ওইখানে অনেকক্ষণ কোয়েশ্চেন করলো, তারপরে বাইকের রেজিস্ট্রেশন নাই কেন ওইটা নিয়ে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করলো। তারপরে বুঝাইলাম যে এই বাইকটা রিভিউ ইউনিট, তারপরে আমার কাছে যে রিভিউ ইউনিট হিসেবে ডেলিভারি চালানগুলো দেওয়া ওইটা দেখাইলাম, তারপরে ওনারা ছাড়লো আমাকে। তো রুমার দিকে আসলে পরে এখন কিন্তু পেপারস দেখতে চায়। চেকপোস্টের নিয়ম হচ্ছে চেকপোস্টে কিন্তু ভিডিও করা যাবে না। তো চেকপোস্টে কেউ কখনোই ভিডিও করতে যাবেন না, ক্যামেরা অফ করে রাখবেন। আর্মিও আপনাকে কিচ্ছু বলবে না, খালি একবার চেক করে যাবে যে ক্যামেরা অফ করা কিনা। আর হচ্ছে এই যে রাস্তাটা, এটা আমার জন্যও নতুন, তো আমিও একটু দেখে শুনে যাচ্ছি। এইখানকার রাস্তা কিন্তু তেমন একটা উঁচা না, এইখানকার রাস্তা সমতলই। এইটা রাস্তার কি অবস্থা! তুমি কি একটা জিনিস জানো তুর্য? আমার বাইকে ট্র্যাকশন কন্ট্রোল আছে, রাকিব ভাইকে আগে দিয়ে দিছে আমি ভিডিও করার জন্য। কাদার মধ্যে পড়লেই খালি একটু ট্র্যাকশন কন্ট্রোল অন হইতে পারে, এছাড়া ট্র্যাকশন কন্ট্রোল মনে হয় না অন হবে। এখান থেকে দেখেন কীরকম দেখা যাচ্ছে পরিবেশ। এখান থেকে আমরা হালকা একটু নিচের দিকে নামতেছি। সম্ভবত রুমা বাজারটা পার করে তারপরে বগালেকের দিকে আবার উঠতে হবে, কারণ আমি যতটুকু জানি বগালেক হচ্ছে উপরের দিকে উঠতে হয়। যাই না, বগালেক পর্যন্ত যাইতে যাইতে আজকে সূর্যের আলো থাকবে কিনা, আর্মি অফিসাররা বলছে 45 মিনিট লাগবে। বাট আজকে সূর্যের আলো থাকুক আর না থাকুক, কালকে দিনে তো আমরা বগালেক আসি, খুব সুন্দর সুন্দর ফুটেজ নিব আমরা। এইখান থেকে দেখেন সিনারিওটা কি সুন্দর লাগতেছে, সামনে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। ফাইনালি গাইডকে আমি নিয়ে নিয়েছি আমার পিছনে। আপনি খালি আমারে ধরে বসেন। বাম দিকে? বামে না ডানে? আরে আপনি তো কনফিউজ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আপনি খালি বসে থাকেন। এটা হচ্ছে চিপা চাপা গ্রামের রাস্তার মতো রাস্তা, অ্যান্ড এক পাশে হচ্ছে পাহাড়ি খাদ, আরেক পাশে হচ্ছে পাহাড়। হ্যাঁ, সবাইকে থামাই দেন, অনেক লং ক্যাপ করতে, বুঝছেন? সমস্যা নাই, সবাই এক রাস্তায় আসবে। সামনে ওখানে দুটো রাস্তা আছে, বুলের রাস্তা। আমরা ওখানে দাঁড়াবো, আমারে বললেন। প্লিজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বাম দিকে যেতে হবে তো? বাম দিকে? বামে বামে বামে, বাম দিকে লাস্টে দাঁড়ান, সিগন্যাল দিবে, ইন্ডিকেটর দিবে। ও এখানে রাস্তা ভাঙা চোরা, মানে একটু টিউমার হয়ে আছে রাস্তার ভিতরে আর কি। বাট প্যারা নাই, উঠা যাবে আরামসে। থার্ড গিয়ার। ও টিউমার একটু বেশি। এখান থেকে পুরো উঠা। ওকে, এখান থেকে খালি উঠতে হবে। আপাতত উঠতেছি সেকেন্ড গিয়ারে। থার্ড গিয়ার। এখন আমরা অনেক উপরে উঠে গেছি, এখন হচ্ছে পাহাড় সব নিচে দেখা যাচ্ছে। ওকে দাঁড়ান, ওই পর্যন্ত যায় নেই, যায় আমি সিগন্যাল দিচ্ছি। সেকেন্ড গিয়ার। আপনার ব্রেকটা কন্ট্রোল করে, ক্লাস করবেন না, বেরোবেন।
নামা নামা একদম সাবধানে ভাই ওকে পুরো নামা একদম স্লো করে নামা স্লো করে নামা আরে ব্রেক কন্ট্রোল করে ফেলেন একদম স্লো করে আরে সমস্যা নাই বাইক ঠিকঠাক মতো হয়ে যাবে আর স্লো করে আমরা জানি ভাই আমরা জানি স্লো করে আরো স্লো করে একদম স্লো করে হ্যাঁ একদম স্লো আরো স্লো করে ব্রেকটা ইকুয়াল করে সামনে আর নিচেরটা আরো ডাউন আরো ডাউন আরো ডাউন ঘুরে যাও না ওদের পেছন না ঘুরতে নেও না ক্লাসে চলতো না আরে বগা লেগে তো আমি ভাবছিলাম উঠা হচ্ছে সমস্যা, তা দেখি না বগা লেগে ডাউন হিল নামতে হয় অনেকটুকু, অ্যান্ড এটাই হচ্ছে সমস্যা। আমার তো এখন আমার ক্যামেরাম্যানকে নিয়ে টেনশন হচ্ছে। ব্লক আছে আবার স্পিড আছে এভাবেই সূর্যের আলো ডুবার পরে আমরা পৌঁছাই বগা লেক। পাহাড়ি রাস্তায় এফজেড ভার্সন 4 এর হেডলাইট মোটামুটি ভালোই সাপোর্ট দিচ্ছিল, বাট এই হেডলাইটটা আবার অতটাও ভালো না। এলইডি হেডলাইট, বাট রাত্রেবেলা আলাদা ফগ লাইট ইনস্টল করে নিলে একটু বেটার হবে, যেটা আমি প্রায় প্রত্যেকটা বাইকের ভিডিওতেই বলি যে বাংলাদেশের যে কয়টা বাইকই আছে এগুলোর মধ্যে হেডলাইট রাতের বেলা হাইওয়েতে চলার জন্য উপযোগী খুবই কম আছে। বেটার হবে আপনি যদি রাতে হাইওয়ে রাইড করেন তাহলে একজোড়া ফগ লাইট লাগায় নেন। রাতের বেলা একটা চকচকে চাঁদ আর অসংখ্য তারা ছাড়া তেমন কিছু দেখা যায় না। চলুন আপনাদেরকে একবারে দেখাই দিনের বগা লেক। গুড মর্নিং গাইস, এখন বসে আছি আমরা বগা লেকের সামনে। রাত্রিবেলা এসে তো লেক তেমন একটা ভালোভাবে দেখতে পারিনি, বাট সকাল সকাল ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে যখন এই ভিউটা দেখলাম, মানে রাতে এক্সপেকটেশন ছিল না যে জায়গাটা দেখতে এতটা সুন্দর হবে। স্পেশালি লেকের এখানে এসে এখানে যে শাপলা ফুলের পাতাগুলো হয়ে আছে ওটা দেখা ফার্স্টে ভাবছিলাম লেকটা কি ময়লা করে রাখছে মানুষজন আইসা, পরে দেখি না শাপলা ফুলের পাতা হয়েছে। আর হচ্ছে এখানে আর্মিদের একটা দোকান আছে, ওখানে দই পাওয়া যায়, দইয়ের টেস্টটা খুব সুন্দর। আমরা এখন বসে বসে এই দইটা খাচ্ছি, আর হচ্ছে না দইয়ের পাশাপাশি আর অনেক কিছু পাওয়া যায়, মিষ্টি টিষ্টি পাওয়া যায়। বাট আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে প্যাকিং কম করে করতে হবে, এই জন্য আমার চপ্পল নেওয়ার কথা মনে নাই। আমি এখন এক্সট্রা কাপড় চোপড় আনছি, ট্রাউজার পরে আসি, নর্মালি টি শার্ট পরে আসি, বাট তার সাথে আমি রাইডিং বুট পরে আসি। হ্যাঁ, কারণ আমি চপ্পল নিয়ে আসি নাই। আমার টিমে বাকি দুজনের কাছে চপ্পল আছে, আমার কাছে নাই। আমি নর্মালি যেটা করি, আমি যে কটেজে উঠি বা যে হোটেলে উঠি ওখানে যে বাথরুমে যাওয়ার জন্য যে চপ্পল দেয় ওটা নিয়ে বাইরে যাই, বাট এইখানে ওটার জন্য আলাদা কোনো চপ্পল দেয় নাই। তো এটার জন্য চপ্পল আপনার বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো যারা যারা এইদিকে আসবেন, বাকি আর কিছু আনেন না আনেন, চপ্পল নিয়ে আসেন। অ্যাটলিস্ট রাইডিং বুট পরে আসলে অবশ্যই চপ্পল লাগবে, কারণ এটা পরে হাঁটা যায় না, এটা পরে পায়ে প্রচুর ব্যথা করে হাঁটাহাঁটি করলে। এটা খালি বাইক চালানোর জন্যই কমফোর্টেবল। আর বাদ বাকি এখন দেখি এই দই খাওয়া শেষ করে তারপরে আর একটু আশেপাশে ঘুরে আসি। আমার পিছনে এই যে বগা লেক, এই বগা লেক নিয়ে এখানে একটা কাহিনী প্রচলিত আছে। সেটা হচ্ছে এই যে লেকের জায়গাটুকু, এইটুকু নাকি আগে একটা গ্রাম ছিল। তো এই গ্রামের এখানে একটা নাকি অনেক বড়সড় অজগর সাপ ছিল। গ্রামের মানুষজন নাকি বড় অজগর সাপটা মেরে ফেলছিল। মেরে ফেলা হচ্ছে ওই সাপের মাংস খেয়ে ফেলছিল। অ্যান্ড তারপরে এই যারা যারা ওই মাংস খাইছিল তাদের বাড়িঘর যে এই অংশটুকুর মধ্যে ছিল ওটা পুরোটা ডুবে যায়, এখানে লেক হয়ে গেছে। যদিও ওই কাহিনীর সত্যতা খুবই কম মনে হয়, বাট লোকালদের মধ্যে এই কাহিনী প্রচলিত আছে যে এখানে এরকম একটা গ্রাম ছিল যারা হচ্ছে এরকম একটা বড় অজগর সাপ ধইরা মানে মাইরা ওটার মাংস খেয়ে ফেলছিল। তো এটা কেবল একজন লোকালের কাছ থেকে শুনলাম। বাদ বাকি লেকটা দেখতে খুবই সুন্দর ভাই। আর পাহাড়ের একটা বিষয় হচ্ছে কি, পাহাড়ের সৌন্দর্যগুলা ক্যামেরায় দেখানো যায় না, পাহাড়ের সৌন্দর্যগুলা শুধুমাত্র চোখে দেখা যায়। তো এইখানকার যে প্রপার সৌন্দর্যটা এটা দেখতে হলে এখানে আসতে হবে, ভিডিও দেখা বোঝা যাবে না। আমরা এখন আছি বগা লেকে ওঠার যে রোডটা, এই রোডের এখানে এই জায়গাটুকু যে দেখতেছেন এইটুকু হচ্ছে পাহাড় কেটে বানানো। আপনি দুই পাশে দেখতে পারবেন, এই পাশে এই পাশে। অ্যান্ড এইদিকে পাথর যে কাটছে, পাথর কাটার গুড়া গুড়া পাথরগুলো পড়ে আছে। বগা লেকে ওঠার জন্য সব থেকে বড় যে ঢালটা, মানে সব থেকে বড় যে খাড়াটা উঠতে হয় নামার সময় ঢাল,
ওইটা হচ্ছে এইটাই একদম লাস্ট পয়েন্টেরটা। বগা লেকের পাশাপাশি এখানে দেখার মতো আরও একটা আকর্ষণীয় জায়গা আছে, সেটা হচ্ছে কেওক্রাডং। বগা লেক থেকে 2 কিলোমিটার গেলে আরও সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যেটাও মোটামুটি এরকমই একটু উঁচা জায়গা, যেখান থেকে বগা লেকটা ক্লিয়ারলি দেখা যায়। লেকের একটা স্পেশাল বিষয় হচ্ছে রাতের বেলা আমরা নামছিলাম লেকের ভিতরে পা ডুবায় রাখলে একটু পরপর ছোট ছোট মাছ আসে। আয়সা হচ্ছে বাইরের দেশে যে ফিশ স্পাগুলো থাকে, যে আপনি পানিতে পা ডুবাবেন, মাছ এসে আপনার পায়ে কামড়াবে, এখানেও ওই সেম ফিল পাওয়া যায়, তাও আবার ফ্রিতে। তো এই লেকে নামার পরে এই জিনিসটা টোটালি ওয়ার্থ ইট। ফাইনালি বগা লেক থেকে আমরা যাচ্ছি কেওক্রাডংয়ের দিকে। এই পাশে হচ্ছে বগা লেক। তবে কেওক্রাডং ওঠা আমার অনেক দিনের একটা শখ ছিল। আজকেই ফার্স্ট ছাড়ছে। লোকালদের জন্য খোলা থাকে এমনিতে, বাট নর্মালি ট্রাভেলাররা যাইতে পারে না। বাইক সেকেন্ড গিয়ারে আরামে ওঠে, জাস্ট ওইখানে একটু বেশি স্লো করা লাগছিল। আরে বাপরে, এখানে আবার স্লো করা লাগবে। এখান থেকে আবার ফার্স্ট গিয়ারে উঠতে হবে। যেখানে স্লো করা লাগে ওইখানেই শুধুমাত্র ফার্স্ট গিয়ার দেওয়া লাগে, এছাড়া বাইকে সেকেন্ড গিয়ারে উঠলে সুবিধা। সেকেন্ড গিয়ারে উঠাটা হচ্ছে বেটার। এইখানকার যে খাড়াটা, এটা দেখে দূর থেকে দেখে অতটা বোঝা যায় না যে এটা খাড়া রাস্তা, কারণ এখন এত পরিমাণে পাহাড় পার করে আসছি যে এখন আর রাস্তা দেখে আইডিয়া হচ্ছে না যে কীরকম। এই রাস্তাটার যেটুকু জায়গা দেখে মনে হচ্ছে সমতল, ওইটুকুও সমতল না। যেমন এখানে মনে হচ্ছে না সমান, বাট আমি বাইকের প্রেসারে বুঝতেছি যে এইটুকুও সমান রাস্তা না। এইখান থেকে সম্ভবত লেকটা দেখা যায়। কেওক্রাডং এখান থেকে 6.5 কিলোমিটার্স। এই তো দেখেন, এখান থেকে সম্পূর্ণ বগা লেকটা দেখা যাচ্ছে। এখন আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে বগা লেক থেকে 2 কিলোমিটার উপরে। আমার পিছনে ওই যে ছোট্ট একটা পুকুরের মতো জায়গা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে বগা লেক। উপর থেকে দেখতে অনেক ছোট লাগে, বাট সামনাসামনি দেখলে পরে বোঝা যায় যে লেকের সাইজ অনেকটুকু বড়। তো এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে হচ্ছে বগা লেকটা একদম ক্লিয়ার দেখা যায়। এদিকে সোজা গেলে হচ্ছে দার্জিলিং পাড়ার পরে পড়বে কেওক্রাডং। এই রাস্তাটা একদম নতুন করা দেখে বোঝা যাচ্ছে। বাংলাদেশে পাহাড়গুলো হচ্ছে এমন জায়গা যেখানে আপনি ঘুরে খুব তাড়াতাড়ি জায়গা শেষ করতে পারবেন না। হয়ে দেখেন কি রাস্তা উঠছে উপরে। এইটা সেকেন্ড গিয়ারে উঠতেছি, কারণ এখানে ইনিশিয়াল স্পিড ভালো রাখতে পারছিলাম। ইনিশিয়াল স্পিড বলতে খাড়া হওয়ার সময় প্রথমে যে স্পিডটা ছিল ওই স্পিডটা ভালো ছিল, এই জন্যে এই খাড়াটা সেকেন্ড গিয়ারে উঠে যাবে। এই তো এই পর্যন্ত খাড়া, ব্যাস। এখানেও আরও কিছু গ্রাম আছে। অ্যান্ড কেওক্রাডং পর্যন্ত সবগুলো হচ্ছে বম উপজাতির মানুষজন। পাহাড়ের মজাই এটা যে আপনার হচ্ছে বারবার উপরে উঠতে হবে, নিচে নামতে হবে। শুধু এরকম না যে উপরে উঠতেই হবে, কারণ পাহাড়গুলো তো বুঝেনি, একটা উঁচু আরেকটা নিচু। অ্যান্ড এই রাস্তাগুলো হচ্ছে এক একটা পাহাড়ের উপর দিয়ে একটা একটা করে রাস্তা, মানে একটাই রাস্তা অনেকগুলা পাহাড়ের ওপর দিয়ে। তো এই জন্য বারবার উঠতে হয়, নামতে হয়, উঠতে হয়, নামতে হয়, এইভাবেই যাইতে হয়। তবে একটা মজার কাহিনী বলি আপনাদেরকে। 2018-19-এর দিকে যারা বগা লেক এবং কেওক্রাডং আসছিল, এর মধ্যে অনেক মানুষের আইডিতে আমি লেখা দেখছি কেওক্রাডং জয়ী বাইকার, মানে আইডির বায়োতে লেখা। আমি তখন দেখে চিন্তা করতাম, একটা জায়গায় ঘুরতে গেছি, ওইটা নিয়ে আবার বায়োতে লিখে রাখতে হবে যে কেওক্রাডং জয়ী বাইকার। মানে আমার কাছে জিনিসটা খুব সিলি লাগতো। বাট ওই টাইমে যারা উঠছে তারা ভাই, যে আমি যে রোড দিয়ে যাচ্ছি না, এর থেকে মনে করেন 2-3 গুণ বেশি এক্সট্রিম রোড পাইছে। রোড ছিল না, তারপরে হচ্ছে আরও উঁচু ছিল, এরকম জায়গায় দেখা যেত। তখন যদি উইথ পিলিয়ন হইতো তাহলে মনে হয় উঠতে পারতাম না। এখন উইথ পিলিয়ন উঠতে পারতেছি, কারণ এখন রাস্তা অনেক ভালো। অ্যান্ড অনেক জায়গায়, যেসব জায়গায় হচ্ছে রাস্তা অনেক উঁচা ছিল, ওগুলো হচ্ছে কেটে কেটে আরও একটু নিচা করে দিছে, যাতে মানুষজন ইজিলি উঠতে পারে। স্পেশালি যেমন ধরেন বগা লেকে ঢুকতেই ফার্স্টে যে রাস্তাটা ছিল, ওই রাস্তাটা আরও বেশি উঁচা ছিল। আর এখন যে রাস্তাটা বগা লেকের ওইখানে, ওটা আরও একটু নিচু। তো ওই নিচু রাস্তা উঠতেই যেরকম ফিল হয়, ওই হিসেবে বোঝা যায় যে 2017-18 টাইমে বা এরও আগে, বা এই রাস্তাগুলো পাকা হওয়ার আগে যেসব বাইকার এখানে আসছিলেন, ওনারা আসলেই খুবই এক্সট্রিম রোডে রাইড করে গেছেন। এখন আমি যেটা যাচ্ছি, আমার এই রাস্তায় এক্সট্রিম কন্ডিশন বলতেই খালি হচ্ছে উঁচু আর নিচু, এর বাইরে আর কোনো সমস্যা নাই। বাট ওনাদের টাইমে আরও কিছু ডিফিকাল্টিস ছিল, যেমন ধরেন আপনার রাস্তায় পাথর পড়ে থাকা, রাস্তায় মাটি পড়ে থাকা, রাস্তায় কাদা হয়ে যাওয়া, অনেক কিছু। ওই টাইমে এই রাস্তা হওয়ার আগে যারা কেওক্রাডং আসছে, তাদের জন্য এখন আমার এক লেভেল রেসপেক্ট বেড়ে গেছে। এই দেখেন রাস্তা এখান থেকে দেখা যাচ্ছে। ভাই ধরে বসেন।
এটা 3rd গিয়ারে উঠছি আমি। তুর্যর বাইক আবার বন্ধ হয়েছে, কারণ তুর্যর ট্যাঙ্কে আবার গ্যাস জমতেছে। এখানে একটু সমতল, একটু দাঁড়াই, তুর্য আসুক তারপরে যাই। কি পাড়া? দার্জিলিং পাড়া। ওকে, আমরা চলে আসছি হচ্ছে দার্জিলিং পাড়ায়। এই দার্জিলিং পাড়ার পরে এখানে হচ্ছে কেওক্রাডং সোজা, সম্ভবত 3-3.5 কিলোমিটার চলে আসছি। অ্যান্ড এখানেও বিজিবি চেকপোস্ট আছে। আমরা হচ্ছে খাড়া উঠতেছি, এটা 3rd গিয়ারে। এই বাইকে তো গিয়ার ইন্ডিকেটার নাই, আমি হচ্ছে গিয়ার বুঝতেছি আমার মিটারের স্পিড আর আরপিএম দেখে। মিটারের স্পিড আর আরপিএম দেখে বোঝা যাচ্ছে যে কখন আমি কয় গিয়ারে আছি। এ দেখেন মেঘ নিচে। আমি জীবনে কতদিন পাহাড়ে আসছি শুধুমাত্র এই একটা সিন দেখার জন্য, যে মেঘ আমার নিচে। কোনোদিন পাই নাই আমি। আজকে কেওক্রাডং উঠে দেখা যাবে মেঘ নিচে, কারণ আমি এখান থেকে দেখতেছিলাম। আরে এইখানে আবার একটু বেশি খাড়া। মেঘ দেখতে দেখতে আমি হচ্ছে স্পিড কমাই ফেলছিলাম। বাট পাহাড়ে যেই আসেন ভাই, আপনার নিজের ক্যাপাবিলিটি বুঝে, নিজের কন্ট্রোল বুঝে তারপরে রাইড করবেন। লাগলে একটু পরে ওঠেন, ধীরে সুস্থে উঠেন। উইথ পিলিয়ন আসলে, উইথ পিলিয়ন যদি বাইক না উঠে, লাগলে পিলিয়ন নামায় দেন, বাট তারপরেও রিস্ক নিয়ে উঠেন না। এখান থেকে ডানে মোড়। এখানে গিয়ার একটা কমাইতে হবে। আমি 3rd গিয়ারে ছিলাম, গিয়ারটা আর একটু আগে কমাইলে মনে হয় ভালো হইতো। এখানে একটা জিক্সার। ওনারা একে বেঁকে উঠতেছেন, ওনাদেরকে একটু সিগন্যাল দিয়ে নেই। এক্সব্লেড, এটা হচ্ছে লোকাল বাইক। লোকাল বাইক 3 জন ওঠানো, 3 জন নিয়েও এখানে উঠা যায়। ওকে, কেওক্রাডং আর খুব বেশি সামনে হওয়ার কথা না। এটাই মনে হয় কেওক্রাডং এর টপ, নাকি আরেকটু যাওয়া যায়? হ্যাঁ, আরো একটু তো দেখতেছি যাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমাদের কালকের গাইড। ওকে, এই পর্যন্ত এসে রাস্তা বন্ধ। বামে মোড়, মানে রাস্তা আছে বাট এখন আর কি হচ্ছে যাইতে দিবে না। এখানে যাইতে দিবে না, এখানে কোনো আর্মির গার্ড নাইও। আমি কিন্তু চাইলেই যাইতে পারি, বাট তারপরেও যাচ্ছি না, কারণ এখানে কাহিনী আছে। এখানে যদি যাই তাহলে রিস্ক হইতে পারে। এখান দিয়ে গেলে রিস্ক হয়ে যায় জানের উপরে, জানের উপরে। ওই যে ওইখানে উপরে দেখেন জায়গা আছে বসার, অ্যান্ড এইখানে উপরে আছে জায়গা বসার, এই যে এই পাশে। তো আমরা বাইক রেখে কোনো এক জায়গায় উঠবো। এখানে বাইক নিয়ে উঠা যাবে, বাট সম্ভবত আর্মিরা বাইক নিয়ে উঠতে দেয় না। আমি কাউকে খুঁজতেছি যাকে বলা যাবে যে ভাই বাইককে উঠাই দিতে পারবো। আচ্ছা, বাইকটা আগে এখানে রাখি, উপরে যদি আরও উঠানো যায় তাহলে সেটা পরের বিষয়। আপাতত এইটুকুই হচ্ছে, মানে এটা হচ্ছে বাংলাদেশের 2য় পর্বতশৃঙ্গ, 2য় সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। হ্যাঁ, ডিম পাহাড় উঠছেন না আপনারা? ডিম পাহাড় যে কয়জন উঠছেন, ডিম পাহাড় এতদিন পর্যন্ত ছিল হাইয়েস্ট মোটরেবল রোড, বাট এখন বর্তমানে এইটা হওয়ার কথা বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড। আমরা এখন আছি কেওক্রাডং এর চূড়ায়, একদম রোদের মধ্যে দাঁড়ায় আছি, বাট তারপরেও তো আমার একটা গরম লাগতেছে না, কারণ প্রচুর হাওয়া চলতেছে অ্যান্ড বাতাস প্রচুর ঠান্ডা এখানকার।
নর্মালি মানে শহরের দিকে আমরা এরকম ঠান্ডা বাতাস তো পাই না। এখানে হচ্ছে থাকার কটেজ এখনও চালু হয়নি, যেহেতু আজকে প্রথম দিন খুলছে কেওক্রাডং। তো এখানে হচ্ছে কটেজগুলোর ব্যবস্থা চলতেছে। এখানে ছোট্ট একটা দোকান আছে যেটাতে হচ্ছে জিনিসপত্র আছে। এটা হচ্ছে এই পাহাড়ের যে মালিক। আরেকটা মজার বিষয় হচ্ছে এই পাহাড় কিন্তু ব্যক্তি মালিকানার, মানে একজনের পার্সোনাল পাহাড় এটা। আর আমার বহুদিনের যে ইচ্ছাটা ছিল যে মেঘ একবার আমার নিচে দেখা, এই ইচ্ছাটা আমার এখনও পুরো হয়নি। আমি এখন পর্যন্ত রাস্তায় আসার সময় দেখতেছিলাম যে মেঘ একদম লেভেলে আছে। আমি ভাবছিলাম তাহলে কেওক্রাডংয়ে যখন উঠবো তখন মেঘ নিচে দেখা যাবে, বাট এখান থেকে পুরাটা খালি দেখা যাচ্ছে। অ্যান্ড হচ্ছে মেঘ এখান থেকে হালকা একটু উপরে, বা ধরেন এইটা লেভেলে আছে দু এক জায়গায়, যেমন ওই দূরে এক জায়গায় দেখা যাচ্ছে ওখানে মেঘ নিচে আছে। সূর্য তো দেখা বললো ওটা বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না ওটা মেঘ নিচের দিকে নামছে, ওইটা ওইদিকে থাকলে বোঝা যেত। বাট আমার ওই আশাটা এখনও পুরো হলো না যে মেঘ একদম আমার নিচে দেখা। ওই যে উপরে দেখেন একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের উপর আমরা রাকিব সাহেবকে দাঁড় করায় দিয়ে আসছি আমাদের সুন্দর কিছু ফুটেজ নেওয়ার জন্য। এখানে দাঁড়াইয়া আগে ওনাকে সিগন্যাল দিতে হবে। অ্যাকশন বললেন। থার্ড গিয়ার সিঙ্গেলে উঠলে ভাই এফজেড খুব আরামে উঠে। আমি থার্ড গিয়ারে উঠতেছি এখন এখানে আমি দিব সেকেন্ড গিয়ার। Many minutes later. আমরা নেমে যাচ্ছি এখন কেওক্রাডং থেকে। যেহেতু বাইক উঠে গেছে কেওক্রাডং পর্যন্ত, নামতে তো আর তেমন সমস্যা হওয়ার কথা না, আবার হইতেও পারে। কারণ পাহাড় থেকে নামা শুধুমাত্র পাহাড় থেকে নামা না, পাহাড় থেকে নেমে আপনার গন্তব্যে পৌঁছানো মানে হলো আরও 2টা 4টা 5টা 6টা পাহাড় পার করে যাওয়া। তো এই 5টা 6টা পাহাড়ের মাথায় যে উঠতে হবে এগুলোর জন্য পাওয়ার লাগবে ভালো পরিমাণে। আর এইখানকার যে ঠান্ডা বাতাস, এরকম ঠান্ডা বাতাস মনে হয় আমার লাইফে আমি কোনো দিন দেখি নাই, মানে কোনো দিন ফিল করি নাই আর কি, বাতাস তো দেখা যায় না। আর এই রাস্তায় এফজেড যে সুন্দর স্টেবিলিটি দিছে ভাই, ইনসেইন লেভেলের স্টেবিলিটি। এখন বলি বাইকটার ব্যাপারে, যে বাইকটা নিয়ে এই ট্যুরে এসেছি, ইয়ামাহা FZSFI ভার্সন 4। পাহাড়ের রাইড নিয়ে আলাদা একটা এক্সপিরিয়েন্সের ভিডিও আমার এর আগেই আছে এফজেড নিয়ে, তখন আমার ভার্সন 3 ছিল, এটা হচ্ছে ভার্সন 4। ওটা আর এটার মধ্যে, পাহাড়ের রাইডের মধ্যে যদি ডিফারেন্সের কথা বলি তাহলে এটাতে ট্র্যাকশন কন্ট্রোলটাই বেশি আছে। অ্যান্ড এখানে আপনি হালকা একটু ডিফারেন্স পাবেন কোন জায়গায়, যে জায়গায় হচ্ছে আপনার পিছনের হুইলটা স্কিড করে যাওয়ার মতো চান্স ছিল, ওই সব জায়গায় এটা ট্র্যাকশন কন্ট্রোল কাজ করবেন। পিছনের চাকাটা মানে কাদার মধ্যে পড়লে, রাস্তার মধ্যে যে টিউমারগুলো হয়ে গেছিলো ওগুলোর উপরে দেখলাম যে ট্র্যাকশন কন্ট্রোলটা কাজ করতেছিল। এমন না যে ট্র্যাকশন কন্ট্রোল না থাকলে ওখানে পড়ে যেতাম বা ওরকম কোনো কিছু, বাট থাকাটা বেটার। পাহাড়ে এই বাইকের সবথেকে সুন্দর লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই বাইকের কর্নারিং অ্যাবিলিটি। কর্নারিং অ্যাবিলিটি এই বাইকের খুবই সুন্দর। অ্যান্ড এই কর্নারিং অ্যাবিলিটির জন্যই এই বাইকটা নিয়ে পাহাড়ে উঠতে তেমন কোনো সমস্যা হয় না। আপনি হচ্ছে নর্মালি যেগুলো অনেক বেশি খাড়া না ওগুলো সেকেন্ড থার্ড গিয়ারে উঠে যেতে পারবেন, যেটা অনেক বেশি এক্সট্রিম খাড়া ওটা ফার্স্ট গিয়ারে উঠতে হবে। এই পর্যন্তই হচ্ছে বিষয় আসে। যখন আমি হচ্ছে এফজেডের ব্যাপারে বলি তখন কথাগুলো আপনারা কেমন জানি একটু ওইভাবেই নেন যে খালি কোম্পানির জন্য বলতেছি, খালি কোম্পানির জন্য বলতেছি। আমি কোনোদিন আপনাদেরকে কোনো বাইকের ব্যাপারে এরকম কোনো কিছু বলবো না যেটা হচ্ছে আপনি বাস্তবের সাথে মিল পাবেন না। আমি ওইটুকুই বলবো যেটা আপনি বাস্তবের সাথে মিল পাবেন। আর এইটার পাহাড়ের পারফরমেন্স বুঝতে গেলে আমি তো উইথ পিলিয়ন আসছিলাম, আপনি যদি সিঙ্গেলে আসেন তাহলে আরও মজা পাবেন। আর হচ্ছে নামতে উঠতে স্পিডটা একটু মেনটেন করবেন, বাস এইটুকুই। এটা শুধুমাত্র এফজেড নিয়ে আসলে না, যেই বাইক নিয়ে আপনি বগালেক আসেন সেই বাইকেই এইটুকু মেনটেন করলেই চলবে। Sometimes you don't need so much power. Sometimes you only need stability and confidence. FZ আপনাকে ওই কনফিডেন্সটা ডেলিভার করতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এই রাইডিং কনফিডেন্স আছে, আপনি যে কোনো রাস্তায় যেতে পারবেন। আমরা এই ট্যুরে দ্বিতীয়বারের মতো নামতেছি বগালেক থেকে। আর যেটা আপনাদেরকে বলতেছিলাম, এই পাহাড়ের সম্ভবত এই লেভেলে ছিল এর আগের রাস্তা, কিংবা একদম উপরের লেভেলে ছিল, দুইটার একটা হবে। বাট যেই লেভেলে আমরা আছি এই লেভেলে আগের রাস্তা ছিল না। এটা হচ্ছে ধরতে গেলে আগের থেকে অনেকটাই ইজি রাস্তা। আর এই রাস্তায় উঠতে চান্দের গাড়ি পর্যন্ত স্ট্রাগল করে। চান্দের গাড়িও একদম ইজিলি যে উঠে যায় তা না।
এখন হচ্ছে হালকা একটু বৃষ্টি হয়েছিল, হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে আপনার হচ্ছে রাস্তাটা হালকা একটু ভেজা আছে, টায়ারও ভেজা বাইকের, এদিক দিয়ে আবার বৃষ্টি খুবই সামান্য হয়েছে, তো একটু দেখে শুনে যাইতে হবে আর কি। এই তো ট্র্যাকশন কন্ট্রোল কাজে লাগে এইখানে, যে বাম্পগুলাতে উঠতেছি ওখানে কাজে লাগে ট্র্যাকশন কন্ট্রোল। এবার বলি আপনাদেরকে খরচের হিসাব। ঢাকা থেকে কেওক্রাডং পর্যন্ত এসে আবার ঢাকা ব্যাক করা এবং মাঝখানে আরও কিছু ঘোরাফেরা সহ টোটাল আমার 890 কিলোমিটারের মতো রাইড হয়েছিল। টোটাল রাইডে আমি 3000 টাকার অক্টেন নিয়েছিলাম, যেটা ঢাকায় এসেও কিছুটা অবশিষ্ট ছিল। পাহাড়ি রাস্তায়ও FZ মাইলেজ দিয়েছে অ্যারাউন্ড 38 কিলোমিটার পার লিটার। তো প্রায় 900 কিলোমিটারের মতো রাইড হবে। এটা চিন্তা করে আপনার বাইকের মাইলেজ হিসাব করে আপনি চিন্তা করতে পারেন যে আপনার কত টাকার ফুয়েল লাগতে পারে। এরপরে আসি গাইডের খরচে। বগালেক পর্যন্ত যেতে গাইডের খরচ হচ্ছে 700 টাকা, কেওক্রাডং পর্যন্ত যেতে গাইডের খরচ হচ্ছে 1000 টাকা। এখানে গাইডকে যদি আপনি আপনার বাইকের পিছনে নিয়ে যান তাহলে এক্সট্রা কোনো খরচ নাই, কিন্তু গাইডকে যদি আলাদা পাঠাতে চান তাহলে বগালেক পর্যন্ত যেতে 500, বগালেক থেকে ফেরত আসতে 500, এখানে মোট 1000 টাকার খরচ আছে। কেওক্রাডং পর্যন্ত যেতে এই খরচটা আর একটু বাড়তে পারে। এরপরে বলি কটেজের কথা। আমরা বগালেকে ছিলাম আর্মি কটেজে, 1500 টাকায় আমরা একটা রুম পেয়েছিলাম। সেই হিসেবে আমাদের 3 জনের মাথা পিছু খরচ পড়েছে 500 টাকা করে। বাট ওই রুমে চাইলে 6 জনও থাকা যেত। তো আপনাদের গ্রুপে মানুষজন যত বেশি হবে থাকার কস্ট ততটাই কমে আসবে। বগালেকে খাবার দাবারের জন্য 150 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত আলাদা আলাদা প্যাকেজ পাওয়া যায়। এখানে কিন্তু আবার আপনাদের খাওয়া দাওয়ার পাশাপাশি গাইডের খাওয়া দাওয়ার খরচ আছে এবং গাইডেরও রাতে থাকার খরচ আছে যদি আপনি একদিন স্টে করেন। আরেকটা বিষয় হচ্ছে যে গাইডের যে সিস্টেমটা হয় যে যেদিন এন্ট্রি করবেন ওই দিন একদিন কাউন্ট হয়, অর্থাৎ আপনি যদি পরের দিন স্টে করেন, আপনি স্টে করবেন একদিন, বাট গাইড খরচ আপনাকে 2 দিনের বেয়ার করতে হবে। অলমোস্ট আপনার গাইডের থাকা খাওয়া গাইড খরচ সব পার ডে প্রায় 2000 টাকা পড়বে। মানে মোট কথা হচ্ছে আপনার বগালে ঘুরে আসতে যে কয় টাকা খরচ হবে তার থেকে বেশি খরচ গাইডের জন্য করতে হবে আপনার, মানে নিজের ট্যুর বাজেটের থেকে গাইডের জন্য খরচ বেশি। এখানে আমার সাজেশন থাকবে ঢাকা থেকে গিয়ে আপনি বান্দরবান অথবা রুমাতে থাকতে পারেন। সেখান থেকে সকাল সকাল বের হয়ে কেওক্রাডং ঘুরে আবার চলে আসতে পারেন বিকেল দিকে। এতে আপনার ট্যুরের বড় একটা খরচ বেঁচে যাবে। বগালেক দেখানো শেষ, কেওক্রাডং দেখানো শেষ, আপনাদেরকে খরচের হিসাব দেওয়াও শেষ। সময় হয়েছে ভিডিওটা শেষ করার। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়্যার হেলমেট, রাইড সেফ, অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।